তাহলে আমরা জেনে নিলাম রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, চার্টার্ড অ্যাক্ট 1833, নেক্সট 1833। এবার জেনে নেব চার্টার্ড অ্যাক্ট অফ 1853। ওকে, কত? 1853 সালের চার্টার্ড অ্যাক্ট 1853। কি গুরুত্ব আছে এই চার্টার্ড অ্যাক্ট 1853-র? বলে রাখি, সর্বপ্রথমে আমাদের যে সিভিল, তোমরা জানো স্পেশালি WBCS এর জন্য যারা এই ভিডিওটি দেখছো বা পড়াশোনা করছো, আমরা কিসের জন্য প্রিপারেশন নিচ্ছি? ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনস। আচ্ছা, আমাদের এই 1853-র যে অ্যাক্ট আছে, চার্টার্ড অ্যাক্ট, এর ইম্পর্টেন্স কি? প্রথমে সবাই কম্পিটিটিভ এক্সামস দিত না, ঠিক আছে? বর্তমানে আমরা যেভাবে ওপেন কম্পিটিটিভ এক্সামসের থ্রুতে আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে, আমরা চাকরিতে আমাদের নিয়োগ হচ্ছে, প্রথমত সেই সময় এই ব্যবস্থাটি ছিল না, ঠিক আছে? এই ব্যবস্থাটি কবে চালু হয়? ঠিক এই 1853-র চার্টার্ড অ্যাক্টের দ্বারা ওপেন কম্পিটিটিভ এক্সামিনেশন, ঠিক আছে, রিক্রুটমেন্ট হয়েছিল সিভিল সার্ভিসের এই 1853-র দ্বারা। তাছাড়া কে? আমাদের এই যে সিভিল সার্ভিস এক্সামিনেশন, এটি প্রথম চালু কে করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এটি জেনে রেখো। আমাদের এই যে সিভিল সার্ভিস এক্সামিনেশনস আছে, এটি চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে? লর্ড কর্নওয়ালিস। সো এই 1853-র অ্যাক্টের দ্বারা ওপেন কম্পিটিটিভ এক্সাম ফর সিভিল সার্ভিসেস চালু হয়, ঠিক আছে? এবার এই অ্যাক্টের বাইরে কিছু একটা পয়েন্ট আছে ইম্পর্টেন্ট, সেটা তোমরা দেখে নাও। কি আমাদের যে এটা তো জেনে নিলাম যে আমাদের সিভিল সার্ভিস এক্সামিনেশনস কে চালু করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। কিন্তু আমাদের অল ইন্ডিয়া সার্ভিসটা কে স্টার্ট করেছিলেন? 1948-এ স্বাধীনতার পর, ভারতের স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেল কি করেছিলেন? অল ইন্ডিয়া সার্ভিসেস স্টার্ট করেছিলেন। নামটি জেনে রেখো, সর্দার বল্লভভাই প্যাটেল। তোমরা ভুল করেও লর্ড কর্নওয়ালিস অ্যান্সার করে এসো না, ওকে? যেগুলি তোমাদের কনফিউজিং, সেখানে তোমরা একটু ঠান্ডা মাথায় তোমাদের আমরা যে পয়েন্টসগুলো আলোচনা করে দিচ্ছি, পারলে তোমরা খাতায় লিখে নাও। সেই পয়েন্টসগুলি চোখ গুলিয়ে নেবে, বারবার তোমরা রিভিশনস দেবে, তাহলে তোমাদের সেই কনফিউশনটা হবে না। তাহলে কি জানলাম? 1853 পয়েন্টসগুলো জেনে নিলাম। এরপর কি আছে? এরপর আছে আমাদের 1858-এর চার্টার্ড অ্যাক্ট। কিসের? 1858-এর। কি গল্প আছে 1858-এ? তোমরা জানো 1857-এ 1857 সালে কি হয়? আমাদের মহাবিদ্রোহ চালু হয়, ঠিক আছে? 1857 সালে আমাদের মহাবিদ্রোহ চালু হয়, যার ফলে কি আমাদের INM পোর্শনটিতে তোমরা দেখতে পাবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের সূচনা হয় এই 1857 সালের মহাবিদ্রোহের দ্বারা। ঠিক তার পরপরই কি আছে? ঠিক তারপরই এই 1858-এর চার্টার্ড অ্যাক্টটি রয়েছে। কি আছে এই 1858-এর চার্টার্ড অ্যাক্টে? কি বলা হয়েছে 1858-এর চার্টার্ড অ্যাক্টে? এটি বলা হয়েছে আমাদের প্রথমে রেগুলেটিং অ্যাক্ট 1773-তে কি জানলাম? পোস্ট অফ গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়াজ ক্রিয়েটেড। গভর্নর জেনারেলের পদটি আলোচনা করা হলো, গভর্নর জেনারেল অফ কি বেঙ্গল। তারপরে কি হলো? 1833-এ কি হলো? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। থার্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি আমাদের এই 1858-এ কি হলো? পোস্ট অফ ভাইসরয়। ভারতের ভাইসরয়, এই যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আছে, এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার পোস্টটি অ্যাবলিস্ট করে সেটিকে বন্ধ করে দেওয়া হলো, এবং কি পোস্ট তৈরি হলো? ভাইসরয় অফ ইন্ডিয়া। এবং তিনি কি হলেন? তিনি যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আছে এই ভাইসরয় অফ ইন্ডিয়ার হাতে সেগুলো ন্যস্ত করা হলো, ঠিক আছে? তাহলে আমরা জেনে নিলাম 1773
ওকে, রেগুলেটিং অ্যাক্ট 1833, 1858। নেক্সট কি আছে? নেক্সট আছে আমাদের 1909। তোমরা প্রায় কম্পিটিটিভ এক্সামে কি দেখতে পাবে, দুটি ডেট খুব ইম্পর্ট্যান্ট, একটি হচ্ছে 1909 অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ 1919। ওকে, 1909-এ কি আছে? মোরলে মিন্টো। অ্যান্ড 1919-এ কি আছে? মন্টেগু চেমসফোর্ড। ঠিক আছে, 1909-এর যে আইন আছে, সনদ আইন, 1909-এর সনদ আইনে মোরলে মিন্টো আইনে কি বলা হয়েছে? সেপারেট ইলেক্টোরেটের কথা বলা হয়েছে। দেখো, আমাদের ব্রিটিশদের ভারতে আসার পর, আমাদের ব্রিটিশরা যখন আমাদের দেশে এলো, তারা তো প্রথমত খুব ভালোভাবে ধনসম্পত্তি লুটপাট করেছে, কিন্তু তারা এটি খুব ভালোভাবে বুঝে গেছিল যে ভারত একটি ধর্মভিত্তিক দেশ। মানে ভারতীয়দের যদি আমরা ভাঙতে হয়, তাহলে আমাদের মূল ভিত্তি কী আছে? ধর্ম। তারা এই ধর্মকে হাতিয়ার করে, যেটি তারা অনেক আগেই এই মন্ত্রটি বুঝে গিয়ে কী করলো? ভারতীয়দের ডিভাইড করার চেষ্টা করলো। এবং এটি স্টার্ট হয় 1909 সালের মোরলে মিন্টো অ্যাক্টের দ্বারা। কি হলো? সেই সময় আমাদের যে ভোটিং প্রসেস ছিল, ঠিক আছে, এই ভোটিং প্রসেসটাকে দুই ভাগে ভাগ করে দেওয়া হলো। সেপারেট ইলেক্টোরেট মানে কি? কমিউনিটি বিভিন্ন ধরনের ধর্ম জাতির ভিত্তিতে কি হলো? এই সেপারেট করা হলো, ভোটের প্রসেসটাকে আলাদা আলাদা করে দেওয়া হলো। একটা ধর্মের মানুষ আলাদাভাবে দেবে, অন্য ধর্মের মানুষ আলাদাভাবে দেবে। সো তোমরা এটি কিন্তু প্রায় কম্পিটিটিভ এক্সামে দেখতে পাবে যে এই যে সেপারেট ইলেক্টোরেট, ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ সেপারেট ইলেক্টোরেট, এটি কোন অ্যাক্টের দ্বারা চালু হয়? তোমরা এটি প্রায় গুলিয়ে ফেলতে পারো, বাট মনে রাখবে 1909-এর মোরলে মিন্টো, 1909-এর অ্যাক্টটি কী আছে? মোরলে মিন্টো। অ্যান্ড 1919-এর কী আছে? মন্টেগু চেমসফোর্ড। ওকে, সো আমরা জেনে নিলাম মোরলে মিন্টো অ্যান্ড আমরা এতদূর জানলাম মোরলে মিন্টো অবধি। নেক্সট কী আছে আমাদের পয়েন্ট? নেক্সট আছে 1919 সালের মন্টেগু চেমসফোর্ড আইন। মন্টেগু চেমসফোর্ড আইনের কি আছে? আমরা দেখলাম গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে করা হলো কি? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তারপর কি হলো? পোস্ট অফ ভাইসরয় ওয়াজ ক্রিয়েটেড, ভাইসরয় তো করা হলো। কিন্তু যখন পিটস ইন্ডিয়া অ্যাক্টে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়, ঠিক আছে, তখন কি হলো? তারা ন্যস্ত করে দিল কোর্ট অফ ডিরেক্টরস অ্যান্ড বোর্ড অফ কন্ট্রোলের হাতে সব কিছু। কিন্তু 1919-এ কী হলো? ডায়ার্কি সিস্টেমটা স্টাবলিশড হলো। ডায়ার্কি সিস্টেমটা, দ্বৈত শাসন ব্যবস্থা পুরোপুরিভাবে এস্টাবলিশড হলো। এখানে কি হয়ে গেল? দুটি সাবজেক্ট ডিভাইড হয়ে গেল, ঠিক আছে। এখানে কি হলো? এখানে দুটি সাবজেক্ট, একটি ছিল সেন্ট্রাল, একটি কি ছিল? সেন্ট্রাল, অ্যান্ড দ্বিতীয়টি কি ছিল? প্রভিন্সিয়াল। প্রভিন্সিয়াল মিন্স প্রদেশ। ওকে, যেমন আমাদের আলাদা আলাদা স্টেটস আছে, সেই সময় কি ছিল? প্রদেশে ডিভাইডেড ছিল। অ্যান্ড সেন্ট্রাল তোমরা বুঝতে পারছো, কেন্দ্রীয়। এই দুটোই শাসন ব্যবস্থা এস্টাবলিশড হয়, মানে সেন্ট্রালে শাসন থাকবে প্লাস প্রভিন্সেসে আলাদা আলাদা শাসন থাকবে। এবার কি হলো? যখন এই দুটো লিস্ট হিসাবে বিভিন্ন প্রভিন্সদের হাতে তাদের একটি লিস্ট ধরিয়ে দেওয়া হলো, যে লিস্টের অনুযায়ী ওই লিস্টে উল্লিখিত যে জিনিসগুলো আছে বা শাসন ব্যবস্থা আছে, সেগুলির উপর তারা কার্যকরী থাকবে, ঠিক আছে, প্রভিন্সেস অ্যান্ড সেন্ট্রাল। আফটার ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতার পর কি হলো? তিনটে লিস্ট জারি করা হলো। এই লিস্টগুলি কি কি? প্রথমে ছিল সেন্ট্রাল সাবজেক্টস, দ্বিতীয় কি ছিল? সেন্ট্রাল লিস্ট, এটি ছিল সেন্ট্রাল লিস্ট। দ্বিতীয়টি কি ছিল? স্টেট লিস্ট। অ্যান্ড তৃতীয়টি
কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা, ঠিক আছে? সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। সেন্ট্রাল লিস্টে কতটা ছিল? সেন্ট্রাল লিস্টে কি ছিল? প্রথমে 90-70 আইটেমস ছিল। তোমরা এটি একেবারেই স্কিপ করো না, তোমাদের দেওয়া হবে কোয়েশ্চেনে কি আমাদের স্বাধীনতার যখন আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কনস্টিটিউশনে সেন্ট্রাল সাবজেক্টের উল্লেখ কতটি ছিল এবং আছে, এই দুটিকে তোমরা খুবই মাইনিউটলি পড়বে। বিকজ আমাদের এক্সামসে যে ট্র্যাডিশনাল যে নাম্বারটা আছে, শুরুতে যেটি ছিল সেটি ছিল 97, বর্তমানে সেটি কত হয়? এই 97-এর সংখ্যা দ্বারাই বর্তমানে 100। বর্তমানে সেন্ট্রাল সাবজেক্টসের সংখ্যা হলো 100, কিন্তু ছিল শুরুতে কত? 97। ওকে, সেন্ট্রাল সাবজেক্ট হয়ে গেল, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড বাকি হলো কনকারেন্ট লিস্ট। ওকে, এই স্টেট লিস্টে কি ছিল? স্টেট লিস্টে প্রথমে সংখ্যা ছিল আমাদের 66 ছিল। কত? 66 ছিল স্টেট লিস্টে। স্টেট লিস্টের সংখ্যা ছিল 66, যেটি থেকে 5টি বেরিয়ে যাওয়ার পর কত আছে? বর্তমানে 61। বর্তমানে স্টেট লিস্টের সংখ্যা হচ্ছে, স্টেট লিস্টে আইটেমসের সংখ্যা হচ্ছে কত? 61 হয়ে গেল। নেক্সট কি ছিল? কনকারেন্ট লিস্ট। এই কনকারেন্ট লিস্টটি সংখ্যা ছিল, আইটেমসের সংখ্যা ছিল কত? 47। কত ছিল? 47। 47টি আইটেম ছিল কনকারেন্ট লিস্টে, আমাদের যুগ্ম তালিকাতে। তোমরা কিন্তু এই কিছু জায়গায় দেওয়া রয়েছে এই সেন্ট্রাল সাবজেক্টসের লিস্টের মধ্যে কি আছে, স্টেট লিস্টের অন্তর্গত কি আইটেমসগুলো আছে এবং যুগ্ম তালিকা অর্থাৎ কনকারেন্ট লিস্টের আন্ডারে কি আছে। তাহলে কি কনকারেন্ট লিস্টের সংখ্যা কত? আইটেমসের সংখ্যা কত? 52। নেক্সট কি আছে আমরা জেনে নিলাম 1919-এর মন্টেগু চেমসফোর্ডের ব্যাপারে। নেক্সট কি আছে ইম্পর্টেন্ট? নেক্সট যেটি আমরা এতদূর ডিসকাস করলাম, এই যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটির ধারণা, এটির সূত্রপাত, এটির ধারণা কোন আইনের দ্বারা হয়? 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। 1935 সালের ভারত শাসন আইনের দ্বারা কি হলো? আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধানের ধারণাটি আবিষ্কৃত হলো। ওকে, এখানে এছাড়া কি আছে? এই 1935-এ প্রভিন্সিয়াল অটোনমির ব্যাপারে আলোচনা করা হয়েছে এই অ্যাক্টে। তাহলে এর আমাদের মূল পয়েন্টটি কি আছে? যে ভারতীয় সংবিধানের ধারণাটি কোন আইনের দ্বারা হয়? এটি আছে 1935-এ। এবারে তোমরা জানো বা হয়তো অনেকে জানো না, আমাদের ভারতের ইতিহাসে, এই যে আমাদের সংবিধানের ইতিহাসে কি আছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমাদের সংবিধান কি একেবারে লেখা হয়েছিল? না, আমাদের সংবিধান কার্যকরী কবে হয়েছিল? 1950 সালে এটি 26শে জানুয়ারি কার্যকরী হয়েছিল, যে দিনটিকে কেন্দ্র করে কি হয়? বর্তমানে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি। সো আমাদের বিভিন্ন স্টেপসের থ্রুতে, বিভিন্ন ধাপে ধাপে যেতে হয়েছে কি এই কনস্টিটিউশনটি লেখার জন্য। প্রথমে কি ছিল? প্রথমে ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। প্রথমে কি ছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পরে কি এলো? আমাদের ড্রাফটিং কমিটি। ঠিক আছে, এবং এই ড্রাফটিং কমিটির পরে কি হলো? আমাদের ভারতের সংবিধানের পটভূমি কি লেখা স্টার্ট হয়ে যায়। সো 1946 সালের
কি 1946 সালের আমাদের কি হলো, আমাদের এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং ড্রাফটিং কমিটির ধারণাটির আলোচনা করা হলো। ঠিক আছে, ড্রাফটিং কমিটি এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ধারণাটি আলোচনা করা হলো। কিসের থ্রুতে? এটি কিসের থ্রুতে আলোচনা করা হলো? একটা কমিটি ছিল যেখানে কি 3 জন মেম্বার ছিলেন। স্টাফোর্ড ক্রিপস কি ছিলেন? কি 1946 সালে কি হলো, ক্যাবিনেট মিশন প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান। এই ক্যাবিনেট মিশন প্ল্যানের 3 জন সদস্য ছিলেন। কারা ছিলেন এই মেম্বার? এর মেম্বার ছিলেন স্টাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার এবং কি পেথিক লরেন্স। পেথিক লরেন্স। এবার আমাদের যে কম্পিটিটিভ এক্সামসে যে কোয়েশ্চেন্সটি আসে এই ক্যাবিনেট মিশন প্ল্যান থেকে, সেটি থাকে 3 জন তো মেম্বার ছিলেন, কিন্তু তার মধ্যে চেয়ারম্যান কে ছিলেন? তোমরা চিন্তা করো না, এই তিনটি অপশান দেওয়া থাকবে কনফিউজ করার জন্য। ঠিক আছে, কিন্তু তোমাদের অ্যাকচুয়াল রাইট অ্যান্সার কি হবে? পেথিক লরেন্স। তিনি ছিলেন 3 জনের মধ্যে, তিনি ছিলেন চেয়ারম্যান, বাকিজন কি ছিলেন? মেম্বার। সো এই ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারা কি হলো, এখানে কি আলোচনা করা হলো যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের সংবিধানে ইনক্লুড করতে হবে। মানে কি এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আমাদের যেটি খুবই ইম্পর্টেন্ট ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ধারণাটি কবে হয়? 1946 সালের ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারা। সো তোমরা বুঝতেই পারছো 1946 সালে কি হলো, 1946 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটি চালু হয়। ঠিক আছে, সো স্টুডেন্টস, আজকে আমরা অ্যাকচুয়ালি অনেকগুলি পয়েন্ট ডিসকাস করে ফেলেছি। আশা করি প্রথম দিন তোমাদের জানি না কেমন লেগেছে। সো তোমরা কেমন বুঝেছো সেটি আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, এবং তোমরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো, ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো, এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যেন আমরা এভাবেই আমাদের জার্নিটি চালিয়ে রেখে যেতে চাই এবং ভবিষ্যতে এর থ্রুতে তোমাদের হেল্প হয় এবং আমাদেরও হেল্প হয়। থ্যাংক ইউ।